স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সুমাইয়া কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম নুরজাহান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রাইতা। জি স্যার। তোমাদের উপস্থিতি দিনে দিন কমে যাচ্ছে কেন রাইতা? হ্যাঁ নুরজাহান, জি স্যার। তোমাদের ক্লাসে উপস্থিতি দিনে দিনে কমে যাচ্ছে কেন? স্যার কেউ ক্লাস করতে চায় না। কারণটা কি, কি কারণ? স্যার জানি না, একেকজনকে জিজ্ঞেস করলে বলে ভালো লাগে না। পরে তেমন আবার কোনো স্পেসিফিক কারণ নাই স্যার। এরা জি পড়বে না তো ক্লাস করবে না, এরকম। আহ, এই যে স্কুল 1 বছর যাবত বন্ধ, ঘরে বসে থেকে থেকে তো মানুষ এমন তো ইচ্ছা হওয়ার কথা যে বসে রয়েছি, যা ক্লাসটা করি অন্তত, অন্তত ক্লাসটা করলে কিছু তো ফায়দা হবে। কিন্তু কলেজও বন্ধ, ক্লাস করতেও মন চায় না। তাদের মনটা চায়টা কি? শুধু বসে বসে বোর্ড বাজা খাবে? হ্যাঁ, এ কেমন কথা হইলো, অবাক কথা। কি শুধু অ্যাকাউন্টিং ক্লাসই করে না, নাকি কোনো ক্লাসই করে না, কোনটা? এ কোনো ক্লাসই করে না। জি স্যার। এটা ওদের মধ্যে আমি মনে করি এটা স্টুডেন্ট সুলভ আচরণ না, এটা কেমন একটু বেখাপ্পা কথাবার্তা। মানুষ তো ঘরে বসে থাকলে এমন ভালো লাগে না, বসে থাকতে থাকতে বোরিং লাগে। যেন আমার কলেজে স্কুলে না গিয়া বাসায় বসে থাকতে ভালো লাগে না, কেমন জানি বোরিং লাগতেছে, যে আর কত আর কত, স্কুল খুলে দেওয়া উচিত, স্কুলে যে কলেজে যাওয়া উচিত, কলেজে গেলে ভালো লাগবে। তো তারপরে যেহেতু অনলাইনে ক্লাস হয়, তোমাদের সাথে ক্লাস করতে পারি, ভালো লাগে, এই জন্য একটা সময় সুন্দর তোমাদের সাথে কথা বলি, ক্লাস করি, এটা ভালো লাগে। তো একেবারে বেকার ঘরে বসে থাকা, বসে বসে শুধু টিভি দেখা, গেমস খেলা, এগুলো তো বিরক্তিকর। কয়দিন এরকম ভাল লাগে। তো ওদের ক্লাস করতে ভালো লাগে না, এটা খুব শুনতে ভালো লাগলো না, দুঃখজনক। স্যার আমাদের না, যারা ক্লাস করে না না, ওদের। ওদের কথাই বলছি, তোমাদেরকে বলিনি, আমি ওদেরকে বলছি। এখন কও দেখি, এতগুলো স্টুডেন্ট, তোমরা 42 জন স্টুডেন্ট, এর মধ্যে যদি আহ, এত কম উপস্থিতি থাকে ক্লাসে, তাহলে তো ক্লাস করেও ভালো লাগে না, আর তোমাদেরও ভালো লাগবে না। আলটিমেটলি তো আবার কলেজ যখন খুলবে, তখন তারা তো পড়াটা ঠিকই বুঝলো না। হ্যাঁ, আবার তাদের জন্য বসে থাকাও যাবে না, কারণ সময় তো আর বসে নেই। দেখা যাবে কলেজ খুলবে, পরীক্ষা আসবে, পরীক্ষা আসলে তোমাদেরকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, টেস্ট পরীক্ষা আসবে, প্রি টেস্ট পরীক্ষা আসবে, সেগুলো পাস করতে হবে। যেহেতু অলরেডি সরকার তোমাদের একটা ঘোষণা দিয়েছে, তোমরা শুনেছো যে জুন মাসের দিকে এসএসসি পরীক্ষা হওয়ার কথা। তো জুন মাসে যদি এসএসসি পরীক্ষা হয়ে যায়, ওদের পরীক্ষা হয়ে গেলে তোমরা পরীক্ষার্থী হয়ে যাবা। তারপর তোমাদের পরীক্ষা নিয়ে চিন্তা করবে সরকার, ভাবতে হবে আমাদেরকে সবাইকে। তো সেটা একেবারে লেখাপড়া না করে কিভাবে সম্ভব? তো যাই হোক, যারা আসে নাই তাদের বিষয়ে কথা বলে গল্প করে সময় নষ্ট করার মানে হয় না। তোমরা যারা ক্লাসে উপস্থিত হয়েছো, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। যতটা ক্লাস করি, অন্তত একটা শব্দ যদি শিখতে পারো, একটা সেন্টেন্স যদি স্যারের কাছ থেকে জেনে নিতে পারো, শিখে নিতে পারো, এটি লাভ হলো, এটি তোমাদের লাভ। এটা আমি শিখাইতে পারলাম, আমারও লাভ, আমারও ভালো লাগবে। তো আমরা ক্লাস করছিলাম যে অষ্টম অধ্যায় পড়তেছি, নগদান বই, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, এর মধ্যে তোমাদের ক্রয় জাবেদাও বলেছি, বিক্রয় জাবেদা আলোচনা করেছি। তো তোমরা কি এখন এই বিষয়গুলো পারো, বাসায় করতে পারো? নগদান, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, এগুলো কি পারো?
জি স্যার। ভেরি গুড। জি স্যার। রাইট। সুমাইয়া পারো? সুমাইয়া কি ক্লাসে জয়েন করে কি আবার বেরিয়ে গেল নাকি? কথা শুনতে পাচ্ছি না তোমার। না স্যার, আছি। আচ্ছা, পারি স্যার। পারো, ভেরি গুড। পারি বললে তো সাহস লাগে, পড়াইতেও ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে। এই জন্য পারি বলতে পারতে হবে। কিন্তু না পেরে কেউ বলবা না যে পারি। না পারলে বলবা স্যার আমি বুঝি নাই, আমি আবার বুঝাবো, আবার বুঝাবো, আবার বুঝাবো, যতবার লাগে বুঝাবো, কিন্তু ওদের পারতে হবে। তো তোমরা শোনো যে আজকে তোমাদের জন্য একটা শেষ ক্লাস করবো এই অধ্যায়ের। তারপরে ওই সেদিন রাইতা প্রশ্ন করেছিল স্যার পরে কোনটা ধরবেন, সেই প্রশ্নের উত্তর হচ্ছে আমি তোমাদের জন্য নেক্সট ক্লাস পড়াবো একাদশ অধ্যায়, 11তম অধ্যায়, যেটা একাদশ অধ্যায় পড়াবো নেক্সট ক্লাসে, মানে আগামী সপ্তাহে। বুঝছো? জি স্যার। আগামী সপ্তাহে ইনশাল্লাহ একাদশ অধ্যায় আলোচনা করব তোমাদের জন্য। আর আজকে আমরা অষ্টম অধ্যায়ের ক্লাস শেষ করব। ম্যাডাম তোমাদেরকে দশম অধ্যায় পড়াচ্ছেন আর্থিক বিবরণী, নিশ্চয়ই তোমরা সেটা ক্লাস করতেছো, এবং ম্যাডাম আরো অনেকদিন হয়তো তোমাদের পড়াবে, এটা ভালো করে শিখবা। তো আমি ইনশাল্লাহ তোমাদেরকে আজকের ক্লাসের পরে তোমাদের পড়াবো একাদশ অধ্যায়, অধ্যায় 11। দেখো আজকে তোমাদেরকে যে অধ্যায় যে বিষয়টা আলোচনা করব অষ্টম অধ্যায়ের, সেটা হচ্ছে, আমি একটা উদ্দীপক তোমাদের সামনে দেখো এনেছি নগদানের জন্য। আমি পড়ি, খেয়াল করে শোনো। মেসার্স রহিম অ্যান্ড কোং নিম্নের লেনদেনগুলো 2020 সালের জানুয়ারি মাসে সংগঠিত হয়েছে। জানুয়ারির 1 তারিখে লেখা আছে নগদ তহবিল 22,000 টাকা, আর ব্যাংক ব্যালেন্স মানে জমাতিরিক্ত 6,000 টাকা। তোমরা আমায় বলো এটা নগদান বইয়ের কোন দিকে বসবে? বলো দেখি। বলতে পারছো না? নুরজাহান বলো। স্যার, নগদ তহবিল বসবে ডান দিকে, মানে ডেবিটের ঘরে, ব্যালেন্স বিডি নামে। আচ্ছা, আর ব্যাংক ব্যালেন্স জমা অতিরিক্ত, এটা বসবে স্যার ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে। ভেরি গুড, ভেরি গুড। এরকম বললে না ভালো লাগে যে তুমি পারো, বুঝো। সবাই রেসপন্স করবা, কথা বলবা, পারলেও বলবা, না পারলেও বলবা, না পারলে ভুল বলবা। ভুল বলে তো সমস্যা নেই, ভুল বলে আমি তোমাকে শিখাই দিব। একবার দুইবার তিনবার ভুল বলার পরে 4 নাম্বার বারে গিয়ে অবশ্যই শুদ্ধ হয়ে যাবে। সাহস করে বলতে হবে। জানুয়ারির 4 তারিখ পণ্য বিক্রয় বাবদ নগদ 8,500 টাকা এবং চেকে 12,500 টাকা পাওয়া গেল। চেকখানি সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো। পণ্য বিক্রয় বাবদ নগদ 8,500 টাকা এবং চেকে 12,500 টাকা পাওয়া গেল। চেকখানি সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো। এই লেনদেনটার জাবেদা কে বলতে পারবা? স্যার এটা কি কন্ট্রায়েন্টই হবে? আগে জাবেদাটা বলো, তারপরে দেখো কন্টেন্ট হয় কিনা। জাবেদারা বললেই বুঝতে পারো এটা কন্টেন্ট হবে কি হবে না। জাবেদা করতে পারবো রাইতা? স্যার একটু দেখছি। হ্যাঁ, ভাবো, ভাবো, সবাই সবাই একটু দেখো, চিন্তা করো, চিন্তা করে বলো। 1 মিনিট সময় দেওয়া হলো, 1 মিনিটের মধ্যে সবাই চিন্তা করো যে কি জাবেদা হতে পারে, এখানে কি ঘটনা ঘটছে, কি হতে পারে। স্যার আমি বলি। বলো, বলো। স্যার নগদান হিসাব ডেবিট
ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা সহ বলো, টাকাটা বলো। ও আচ্ছা, নগদান হিসাব ডেবিট বসবে ৮,৫০০ টাকা, হুম, আর ব্যাংক হিসাব ডেবিট বসবে হলো ১২,৫০০ টাকা, আর বিক্রয় হিসাব বসবে ক্রেডিট পাশে। বিক্রয় হিসাব ক্রেডিট মানে নগদ আর ব্যাংকের টোটাল করে, মানে অ্যামাউন্টটা টোটাল করে স্যার তারপর ওই জায়গায় বসাবে। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, এরকম বলো, সাহস করে বলো, বললেই তো হয়ে যাবে। হ্যাঁ, এটা এবার রাইতা যে প্রশ্ন করেছিল এটা কন্টেন্টই হবে কিনা মনে রাখো। যদি এই জাবেদার মধ্যে তুমি যেটা নুরজান বলেছো যে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, দেখো এটা টাকাটা বিক্রয় থেকে পাওয়া গেছে, মানে বিক্রয় করে যে আয় হয়েছে সে আয়ের টাকাটা চেকের মাধ্যমে পেয়েছি, চেকটা সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দিয়ে ফেলেছি। এরকম যদি কারবারের কোনো আয় চেক দ্বারা পাওয়া যায় এবং সেই চেকের টাকা যদি সঙ্গে সঙ্গে ওই দিনই ব্যাংকে জমা দেওয়া হয় তাহলে সেটা কন্ট্রা এন্ট্রি হয় না। এটা কন্ট্রা এন্ট্রি হয় না, এটা শুধু একদিকেই বসবে। এখানে এটা ডেবিট দিকে বসবে, নগদের করে ৮,৫০০ টাকা, ব্যাংকের করে ১২,৫০০ টাকা। নামটা লিখবো আমরা বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব নাম দিয়ে নগদের করে লিখবো ৮,৫০০, ব্যাংকে করে লিখবো ১২,৫০০। যেহেতু এটা একই দিকে বসছে সুতরাং এটা কন্ট্রা এন্ট্রি নয়। আর মনে রাখো যে যদি কোনো লেনদেন যেদিন সংগঠিত হয়, অর্থাৎ কোনো আয় যদি চেকের মাধ্যমে পাওয়া যায় আর সে চেক যদি ওই দিনই ব্যাংকে জমা দেওয়া হয় তাহলে সেটা কন্ট্রা এন্ট্রি হয় না। মনে থাকবে। আর স্যার ওই দিন যদি টাকাটা জমা দেওয়া না হয় তাইলে? যদি পরে জমা দেওয়া হয়, ওই চেককে যদি পরের তারিখে বা তার পরে জমা দেওয়া হয় তাহলে সেটা কন্ট্রা এন্ট্রি হবে। আর প্রথম দিন সেটাকে ব্যাংক লেখা যাবে না, তখন যেদিন পেয়েছিলাম সেদিন এটাকে নগদ হিসেবে বিবেচনা করে নগদ লিখতে হবে। ধরে নিতে হবে চেক পাওয়া মানে নগদ পাওয়ার সামিল। যদি যে চেকটা আমি ১ তারিখে পাইলাম এই চেকটা যদি ৫ তারিখে জমা দেওয়া হয় তাহলে প্রথম যেদিন টাকা পেয়েছি এটাকে নগদের সাথে যোগ করে লিখতে হবে, ব্যাংক লেখা যাবে না। যেদিন আবার ব্যাংকে জমা দিলাম সেদিন এটাকে কন্ট্রা এন্ট্রি হিসেবে লিখতে হবে, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কথা বুঝছো? জি স্যার। চেক তোমার চেক সাধারণত ২ প্রকারের হয়। একটাকে বলা হয় দাগ কাটা চেক বা হুকুম চেক, আরেকটাকে বলা হয় খোলা চেক বা নগদ চেক। হ্যাঁ, যদি কোনো চেক তুমি কারো কাছ থেকে পাইলা সেই চেক যদি খোলা চেক হয় বা নগদ চেক হয় সেটাকে নগদ হিসাবে লিপিবদ্ধ করা হয়। আর সেই চেক যদি পরবর্তীতে ব্যাংকে জমা দেওয়া হয় তখন সেটাকে কন্ট্রা এন্ট্রি হিসাবে লিপিবদ্ধ করতে হয়, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর যদি দাগ কাটা চেকের মাধ্যমে টাকা পাওয়া যায় তখন এটাকে আর নগদ লেখা যায় না, সরাসরি ব্যাংক লিখতে হয়, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, বা দেনাদারের কাছ থেকে বলে দেনাদার ক্রেডিট, বিক্রয় থেকে বললে বিক্রয় হিসাব ক্রেডিট। তো তোমরা এই জায়গাটায় ক্লিয়ার হতে থাকো যে সেটা হলো যে যদি পণ্য বিক্রি করে চেক পাওয়া যায় আর সেই চেক যদি ওই দিনই ব্যাংকে জমা দিয়ে দেওয়া হয় তাহলে সেটা আর কন্ট্রা এন্ট্রি হয় না। মনে থাকবে কি? জি স্যার। তাহলে এই লেনদেনের জাবেদা তোমরা আবার আরেকবার বলছি। নগদান ডেবিট ৮,৫০০, ব্যাংক হিসাব ডেবিট ১২,৫০০, বিক্রয় হিসাব ক্রেডিট ২১,০০০ টাকা। এবার তারিখ ৬ ব্যাংকে জমা দেওয়া হলো, এই জাবেদাটা রাইতা বলবো এটা কি জাবেদা হবে। ব্যাংকে জমা দেওয়া হলো, আসসালামু আলাইকুম নগদান স্যার। ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। মাশরুফা। স্যার সরি আজকে লেট হয়ে গেছে আসতে। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো। হ্যাঁ, রাইতে তোমার জাবেদাটা আবার বলো, ঠিক করে বলো।
নগদান ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংকে যদি জমা দেওয়া হয় তাহলে কারবারের নগদ টাকা হ্রাস পায় না বৃদ্ধি পায়? হ্রাস পায়। তুমি বলো, হ্রাস পায় না বৃদ্ধি পায়? তুমি বলো। ব্যাংকে টাকা জমা দিয়েছো, এতে করে কারবারের নগদ টাকা হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? স্যার হ্রাস পাবে। তো নগদ টাকা হ্রাস পাইলে ডেবিট হয় না ক্রেডিট হয়? হ্রাস পাওয়া মানে আচ্ছা কি? ডেবিট হয়। হ্রাস পাওয়া মানে কি? কমে যাওয়া। হ্রাস পাওয়া মানে কি? জি স্যার। কমে যাওয়া। কমে যাওয়া। তোমাকে এক স্পষ্ট করে খেয়াল করতে হবে, সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট হয়, বৃদ্ধি পাইলে ডেবিট হয়। সম্পদের ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে বৈশিষ্ট্য, সেটা হলো সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়, আর সম্পদ যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হয়। যেহেতু টাকা ব্যাংকে জমা দিয়েছি, তাহলে কারবারের নগদ টাকা চলে গেছে, নগদ টাকা কমে গেছে। তো নগদ টাকা হলো সম্পদ, সম্পদ কমে গেলে হয় ক্রেডিট, তাই নগদান হবে ক্রেডিট। যেহেতু টাকাটা ব্যাংকে জমা হচ্ছে, তাহলে ব্যাংক জমাকে আমরা সম্পদ লিখি, বা এটা সম্পদ। তো ব্যাংকে জমা হলে আমার ব্যাংক জমার পরিমাণ বেড়ে গেল। তো ব্যাংক জমা যদি বেড়ে যায়, তার মানে ব্যাংক জমা নামক সম্পদটা বাড়লো। তা সম্পদ বাড়লে হয় ডেবিট। এই জন্য এখানে যাবে তোমাকে বলতে হবে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা হচ্ছে কন্ট্রাএন্ট্রি, এটা হচ্ছে কন্ট্রাএন্ট্রি, বিপরীত দাখিলা। এটা দুই দিকে বসে, ডেবিট দিকে বসে ব্যাংকের ঘরে, আর ক্রেডিট দিকে বসে নগদের ঘরে। ডেবিট দিকে বসে ব্যাংকের ঘরে, আর ক্রেডিট দিকে বসে নগদের ঘরে। এটা কন্ট্রাএন্ট্রি। তাই এটা চিহ্নে রাখার জন্য, চিহ্নিত করে রাখার জন্য আমরা খতিয়ান পৃষ্ঠার ঘরে সি লিখে রাখবো। ইংরেজিতে হোক আর বাংলায় হোক, এটাকে সি লিখে রাখবো। সি মানে কন্ট্রা, কন্ট্রা বোঝায় সি দ্বারা। ঠিক আছে, তোমাকে বুঝছো আমার কথা? জি স্যার। নগদে আসবাবপত্র ক্রয়। মাসরুফা বলো, অনেকক্ষণ পরে যেহেতু আসছো, মাসরুফা বলো এটা যাবে কি হবে? নগদে আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। হ্যাঁ, ভেরি গুড। নগদান বের কোন দিকে বসবে? ক্রেডিটের দিকে। ক্রেডিট দিকে বসবে। ভেরি গুড। চেকে পণ্য ক্রয়। সুমাইয়া বলো কি যাবে হবে এটা? চেকে পণ্য ক্রয়, সুমাইয়া বলো কি যাবে হবে? স্যার এটা এক সেকেন্ড। আচ্ছা, এক সেকেন্ড তোমাকে সময় দেওয়া হলো, 1 মিনিট। স্যার বলবো, বলো। ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ধন্যবাদ। কোন দিকে বসবে নগদান বইয়ের? ক্রেডিট দিকে। কোন ঘরে? ব্যাংকের ঘরে। ব্যাংকের ঘরে। ভেরি গুড, এই তো পেরেছো। এরকম পারতে হবে, বলতে হবে, বললেই পারবা, চেষ্টা করলেই পারবা। ভয় পাইলে পারবা না, ভয় পাইলে অঙ্ক তোমাকে আরো ভয় দেখাবে। খেয়াল করে শোনো মাসরুফা, জি স্যার। তোমার দল বল বাকি সদস্যরা ক্লাস করে না কেন? কারণ কি? স্যার বলতে পারি না কেন করে না। ওদের সাথে কথা হয় না? জি স্যার, কথা হয় ওদেরকে। জিজ্ঞেস করো না ওরা ক্লাস করে না কেন? করে স্যার। স্যার অর্পিতা আর মহিমা ওরা আনলিফ একটা ক্লাসও করে না, অর্পিতা আর মহিমা দুই একটা করে তাও। হুম, তো এরকম কেমন হলো? আমরা ক্লাস না করলে হবে? আর শুধু কোচিং এ দৌড়াদৌড়ি করে নাকি? না স্যার, কোচিং আমাদের পুরো অফ। অফ হইলে তো ক্লাসও করে না, কোচিংও করে না, তাহলে কেমনে পারবে? আচ্ছা স্যার, আমি ওদেরকে তাও আবার বলবো না। যখনই বলি ক্লাস করবি না, তা দূর, ভাল লাগতেছে না, যা করুন না। ভাল লাগে না তো? ভাল লাগে নাকি? ওদের ভাল লাগে নাকি? কলেজও বন্ধ, কলেজে আসা লাগে না, সারাক্ষণ ঘরে বসে শুধু ভাল লাগে। এটাই তো স্যার, তাও আমি ওদেরকে বলবো না। আবার বলো, ক্লাস আসে। করতে বলো, ক্লাস করতে বলো। জি স্যার। আগামী ক্লাসে আমরা 11তম অধ্যায়, একাদশ অধ্যায় পড়াবো। নতুন অধ্যায় ধরবো একটা। বলো যে ক্লাসে আসতে বলো। আচ্ছা, খেয়াল করে দেখো। ওকে স্যার। 20 তারিখ রাফাকে চেকে প্রদান 4,450 টাকা এবং বাট্টা মঞ্জুর করা হলো 50 টাকা।
রাফাকে চেকে প্রদান 4,450 টাকা এবং বাট্টা মঞ্জুর করা হলো 50 টাকা। নূরজান কত এটা যাবে যারা বলতে পারো কিনা? স্যার এখানে কি অলরেডি বারটা মঞ্জুর হয়ে গেছে? হ্যাঁ, বাট্টা মঞ্জুর হয়ে গেছে 50 টাকা। স্যার বলবো? বলো বলো। স্যার রাফা হিসাব ডেবিট আর চেক ব্যাংক চেক মানে ব্যাংক হিসাব ক্রেডিট। এই হ্যাঁ স্যার। না, এরকম না, আর একটু বাকি আছে না? স্যার পাওনাদার হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট আর টাকার ঘরে 4,400। এখানে তোমার না, এরকম না বিষয়টা। দেখো, এইটা বাট্টা বাদ দেওয়ার পরেই 4,450 টাকা হয়েছে। তুমি এখানে পাওনাদার লেখো বা রাফা লেখো, যাই লেখো, দুইটাই হবে। যদি লেখো রাফা হিসাব ডেবিট তাও হবে, যদি বলো পাওনাদার হিসাব ডেবিট তাও হবে। তখন লিখতে হবে পাওনাদার হিসাব ডেবিট 4,500 টাকা লিখতে হবে। ডেবিট 4,500 টাকা, মানে পাওনাদার হিসাব ডেবিট 4,500 টাকা। আর ব্যাংক হিসাব ক্রেডিট 4,450 টাকা। আর বাট্টা হিসাব ক্রেডিট লিখতে হবে 50 টাকা। অর্থাৎ এই 4,450 টাকা হচ্ছে 50 টাকা বাট্টা বাদ দেওয়ার পরে, মানে চাকরি হলো 4,450 টাকার, বাট্টা 50 টাকা হচ্ছে আলাদা। সুতরাং সে আমার কাছ থেকে পাইতো 4,500 টাকা। ওই 4,500 টাকার মধ্যে 50 টাকা সে আমাকে ছাড় দিয়েছে, বাট্টা মঞ্জুর করেছে। এটাকে বাট্টা কিন্তু আমি দেই নেই, আমাকে বাট্টা দিয়েছে। যেহেতু আমাকে বাট্টা দিয়েছে, এই জন্য আমাকে বলতে কারবারকে, এই জন্য এই বাট্টা হচ্ছে এখানে প্রাপ্ত বাট্টা। এটা কারবারের জন্য আয়, আর আয় হলো ক্রেডিট, তাই বাট্টা হবে এখানে ক্রেডিট। তুমি জাবেদা লিখবা পাওনাদার হিসাব ডেবিট 4,500 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 4,450 টাকা, আর বাট্টা হিসাব ক্রেডিট লিখবা 50 টাকা। তোমাদের যদি কোনো কনফিউশন থাকলে আমায় বলতে পারো, বুঝছো না বুঝো নাই। স্যার বুঝেছি। ভেরি গুড। এটা লিখবো আমরা নগদান বইয়ের ক্রেডিট দিকে, পাওনাদার হিসাব নাম দিয়া ব্যাংকে করে 4,450 টাকা, আর বাট্টা করে লিখবো 50 টাকা। অফিসের প্রয়োজনে উত্তোলন 10,000 টাকা। অফিসের প্রয়োজনে উত্তোলন 10,000 টাকা। অফিসের প্রয়োজনে কোথেকে উত্তোলন করা হয়েছে? কারবার থেকে। কারবার থেকে। হ্যাঁ, কারবার থেকে কোন অফিসের জন্য উত্তোলন করা হয়েছে? কার অফিস? মালিকের। মালিকের কি আলাদা কোনো অফিস আছে নাকি? না, কারবারের অফিসটি মালিকের অফিস। কারবারের অফিসই তো মালিকের অফিস। হ্যাঁ, তো কারবারের অফিসের জন্য টাকা কারবার থেকে তোলা হয়। যেহেতু বলছে অফিসের জন্য, বা তোমাকে বুঝতে হবে অফিস মানে কারবারের অফিস। তো কারবারের অফিসের জন্য টাকা উত্তোলন করছে, এটা কি কারবার থেকে তুলবে কারবারের জন্য টাকা? তো যদি কারবারের মধ্যে টাকা থাকে তাহলে টাকা তোলার দরকারটা কি? অর্থাৎ এটা খেয়াল করতে হবে যে কারবারের মধ্যে ক্যাশে টাকা নাই, টাকা শর্ট, নগদ টাকার শর্ট। এই জন্য কারবারের জন্য মানে অফিসের জন্য টাকা উঠে আনছে, ব্যাংক থেকে উঠে আনছে। এটা কারবারের ব্যাংকে যে টাকা জমা আছে ওইখান থেকে উঠে আনছে। বুঝছো কথা? জি স্যার। জি স্যার। এটা টাকা উঠেছে কোথেকে? ব্যাংক থেকে। কোন ব্যাংক থেকে? কারবারের ব্যাংক থেকে। কারবারের ব্যাংকে যে টাকাগুলো জমা আছে সেই জমা টাকা থেকে টাকা উঠে আনছে। তাই এটা জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। মানে কারবারের জমানো টাকা, ব্যাংকের টাকা, সেই ব্যাংকের টাকা থেকে কারবারের জন্যই টাকা উঠে আনা হয়েছে। সুতরাং তোমরা জাবেদা লিখবা নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এটাও কন্ট্রাএন্ট্রি। স্যার উত্তোলন হিসাব লিখতে হবে না, যে উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট লিখলে হবে? না, লিখলে হবে না। এই জন্য হবে না যে যদি টাকাটা উত্তোলন করা হয় কারবারের জন্য, অফিসের জন্য, তাহলে উত্তোলন লেখা লেখা যাবে না, তো নগদান লিখতে হবে। আর যদি টাকাটা ব্যাংক থেকে মালিকের নিজের জন্য, ব্যক্তিগত কাজের জন্য টাকাটা ব্যাংক থেকে উঠায়, তখন লিখতে হবে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট।
ব্যক্তিগত হইলে উত্তোলন হবে, আর যদি অফিসের জন্য হয়, কারবারের জন্য হয়, তখন আর উত্তোলন লিখতে হবে, তখন নগদান লিখতে হবে। তো যেহেতু এখানে লেখা আছে অফিসের জন্য টাকা উঠাইছে, সুতরাং কারবারের জন্য টাকা উঠাইছে, অথবা এখানে উত্তোলন লেখা যাবে না। উত্তোলন কখন লিখবা? ব্যক্তিগত প্রয়োজনে। ব্যক্তিগত প্রয়োজনে। যদি টাকাটা ব্যক্তিগত প্রয়োজনে উঠায়, তখন আমরা লিখবো এখানে উত্তোলন ডেবিট। আর যতক্ষণ পর্যন্ত কারবারের জন্য টাকা উঠাবে, ততক্ষণ পর্যন্ত আমরা উত্তোলন লিখবো না, তখন আমরা লিখবো নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট। মনে থাকবে? জি জি স্যার। স্যার। ফাইন। 500 টাকার প্রাপ্য নোট 490 টাকায় বাট্টা করা হলো, ভাঙানো হলো। 500 টাকার প্রাপ্য নোট 490 টাকায় ভাঙানো হলো। বাট্টা করা কথার অর্থ হচ্ছে ভাঙানো, টাকায় রূপান্তর করা। একটা 500 টাকার বিল আছে, প্রাপ্য নোট বলতে প্রাপ্য বিল বোঝায়। প্রাপ্য নোট বলতে প্রাপ্য বিল বোঝায়। প্রাপ্য বিল মানে হচ্ছে দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার একটা লিখিত দলিল, অঙ্গীকার। অর্থাৎ তুমি যদি কারোর কাছে টাকা পাওনা থাকো, সে যদি তোমাকে ওই টাকা দেওয়ার জন্য একটা লিখিত অঙ্গীকার করে যে আমি আপনাকে আগামী 3 মাস পরে এত তারিখে এই টাকাটা আপনি আমার কাছে পাবেন, আমি এটা আপনাকে দিয়ে দিব, এরকম যদি লিখিত কোনো দলিল দেয়, অঙ্গীকারনামা দেয়, সেটাকে বলা হয় প্রাপ্য বিল। কারবারকে দিলে কারবারের জন্য প্রাপ্য বিল, আর কারবার যদি অন্য কাউকে দেয়, সেটা হচ্ছে কারবারের জন্য প্রদেয় বিল। প্রদেয় বিল হচ্ছে কারবারের জন্য দায়, আর প্রাপ্য বিল হচ্ছে কারবারের জন্য সম্পদ। প্রাপ্য বিল কারবারের জন্য হচ্ছে সম্পদ। তো সেই বিলের টাকা যখন কারবার তার নিজের প্রয়োজনে বিলটাকে নগদে রূপান্তর করে, কারো কাছ থেকে বিলটা ভাঙ্গায় নিয়ে আসে, তখন সে জাবেদা লেখে নগদান হিসাব ডেবিট, বাট্টা হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বাট্টা হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। তোমাকে আমার কথা বুঝছো না বুঝো নাই? বুঝেছি স্যার। জাবেদার কি হবে বলো তো দেখি, একজনে বলো দেখি। নগদান হিসাব ডেবিট, বাট্টা হিসাব ডেবিট, আর প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রাপ্য বিল হিসাব, প্রাপ্য জি নোট বা স্যার। প্রাপ্য বিল। প্রাপ্য নোটের আরেক নাম হচ্ছে প্রাপ্য বিল। জি স্যার। এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল। দেখো 25 তারিখে এই যে বিলটা আমরা ভাঙ্গাইলাম, বাট্টা করলাম, এটি আবার 28 তারিখে আইসা অমর্যাদা হয়েছে, প্রত্যাখ্যান হয়েছে, বিলটাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। যেহেতু বিলটা ফিরিয়ে দিয়েছে, অমর্যাদা হয়েছে। কেন অমর্যাদা হলো? যে যখন আমরা এই বিলটা যার কাছ থেকে ভাঙ্গাইছি, বাট্টা করেছি, সে যখন বিলটা যাচাই বাছাই করে দেখলো, যেহেতু পরের দিনই অমর্যাদা হয়েছে, সুতরাং দেখলো বিলটা সঠিক না, বিলটার মধ্যে ভুল আছে, হয়তো সাইন মিলে না, অথবা জালিয়াতি করা হয়েছে, অথবা যিনি বিল দিবেন তিনি টাকা দিতে অস্বীকার করেছে। যে কোনো কারণে যখন বিলের টাকা পাওয়ার অনিশ্চয়তা দেখা দেয়, তখন যার কাছ থেকে আমরা বিলটা ভাঙ্গাইছি সে এই বিলটা ফেরত দিয়ে দেয়। বিলটা ফেরত দিয়ে তার টাকা সে নিয়ে নেয়। আর আমরা কি করব? যার কাছ থেকে বিলটা পেয়েছিলাম, যে আমাদেরকে বিলটা দিয়েছিল, আমরা তার কাছে টাকাটা বিলটা ফেরত পাঠাই দিব। যার কাছ থেকে আমরা টাকাটা পেয়েছি তাকে আমরা এই বিলের টাকাটা কি করে দেবো? ফেরত দিয়ে দেব। তো যদি বিলের টাকাটা ফেরত দিয়ে দেই, এখানে আমাকে একটা কথা খেয়াল করতে হবে, যিনি আমাকে এই বিলের টাকাটা যার কাছ থেকে ভাঙ্গাইছিলাম, সে তো আমাকে নগদে টাকা দিয়েছিল, নগদ টাকা দিয়েছিল। এখন যদি সে বিলটা আমাকে ফেরত দিয়ে দেয়, তাহলে তার টাকা আমার তাকে ফেরত দিয়ে দিতে হবে। তোমরা আমার একটা কথা খেয়াল করে শোনো,
যে বিল ভাঙানো হয়, নগদেও ভাঙানো যায়, আবার কোনো প্রতিষ্ঠান থেকে যখন ভাঙানো হয়, ব্যাংক থেকে ভাঙানো হয়, সেটা ব্যাংকের মাধ্যমেও ভাঙানো যায়, টাকাটা ভাঙায় ব্যাংকেও রাখা হয়। তো যার কাছ থেকে আমি বিলটা ভাঙাইছি সে যদি এখন আমাকে এটা ফেরত দিয়ে দেয়, তাহলে আমাকেও তার টাকাটা কি করতে হবে, ফেরত দিয়ে দিতে হবে। তবে আমার কথা বুঝতেছো না বুঝো না? বুঝতেছি স্যার। আমি কথাটা আবার বলি, খেয়াল করে শোনো। যার কাছ থেকে আমরা বিলটা ভাঙাইছি তার কাছ থেকে তো নগদ টাকা পেয়েছিলাম, এখন সে যদি বিলটা আমাকে ফেরত দিয়ে দেয়, আমাকে তার টাকাটা কি করতে হবে, ফেরত দিয়ে দিতে হবে। বিল দুই ভাবে অমর্যাদা হতে পারে। এক হলো আমার হাতে থাকা অবস্থায় অমর্যাদা হওয়া, আর একটা ভাঙানোর পরে অমর্যাদা হওয়া। যদি আমার হাতে থাকা অবস্থায় অমর্যাদা হয়, প্রত্যাখ্যান হয়, তাহলে আমি যার কাছ থেকে পেয়েছিলাম তাকে বিলটা ফেরত দিয়ে দিব। তখন জাবেদা লিখতে হয় প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। আর যখন কারো কাছ থেকে বিলটা ভাঙানোর পরে ফেরত দেওয়া হয়, তখন ওই ভদ্রলোককে, যখন আমি বিল ভাঙাইছিলাম লিখছিলাম নগদান ডেবিট, বার্তা ডেবিট, প্রাপ্য বিল ক্রেডিট। এখন সে প্রাপ্য বিল যখন উনি আমাকে ফেরত দিয়ে দিবে, তার টাকা আমাকে তাকে ফেরত দিয়ে দিতে হবে। আমি এখন জাবেদা লিখবো প্রাপ্য হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা লিখবো 500 টাকা। নগদান হিসাব ক্রেডিট বলবো এই জন্য, যেহেতু যার কাছ থেকে বিলটা ভাঙাইছিলাম তার টাকা এখন আমার তাকে ফেরত দিয়ে দিতে হবে, সে ফেরত নিয়ে নিবে। অতএব কারণে আমরা জাবেদা লিখবো প্রাপ্য হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি এখানে যার কাছ থেকে ভাঙাইছি তার নাম লেখা থাকতো, ব্যাংক থেকে হোক কোনো প্রতিষ্ঠান থেকে যদি নাম লেখা থাকতো, তাহলে আমরা নগদান ক্রেডিট না করে তার নামটা ক্রেডিট করতে পারতাম, সে এখন আমার পাওনাদার হয়ে যাবে, সে আমার কাছে টাকাটা পাবে, এটাও লিখতে পারতাম যে প্রাপ্য হিসাব ডেবিট আর অমুক প্রতিষ্ঠান ক্রেডিট, বা যে প্রতিষ্ঠান থেকে ব্যাংক হলে ব্যাংক হিসাব ক্রেডিট লিখতে পারতাম। যেহেতু এখানে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের নাম লেখা নেই, সুতরাং আমাকে নগদ টাকা আমরা বিল বাট্টা করেছি, তাই এই ক্ষেত্রে আমরা জাবেদা লিখবো প্রাপ্য হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বিষয়টা একটু অনেক বড় করে তোমাদের বলেছি বোঝার জন্য, তোমরা বুঝছো না বুঝো নাই? বুঝেছি স্যার। ভেরি গুড। এবার দেখো 30 থেকে বলছে ব্যাংক জমাতিরিক্তের সুদ ধার্য করা হলো। ব্যাংক জমাতিরিক্তের সুদ ধার্য করা হলো। ব্যাংক জমাতিরিক্তের সুদ যদি ধার্য করা হয়, অর্থাৎ তুমি যদি ব্যাংক থেকে টাকা বেশি উঠায় ফেলো, যা জমা দিয়েছো তার সাথে বেশি উঠায় ফেললে, তখন তোমার কি বলে, এটা কারবারের জন্য খরচ হয়ে যায়। আর ব্যাংক তার কোম্পানির মানে কারবারের অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়ে যায়। তখন সে জাবেদা লিখে ব্যাংক সুদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক সুদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, এই জাবেদা লিখতে হয়। ব্যাংক সুদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এটা ক্রেডিট দিকে ব্যাংক করে লিখতে হয় ব্যাংক সুদ নাম দিয়ে। তারপরে দেখো লেখা আছে সমাপনী উদ্বৃত্তের 5,000 টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। এই লেনদেনটা কি তোমাদের সাথে আগে আলোচনা করেছিলাম? স্যার নো স্যার। যদি এরকম লেনদেন থাকে, সমাপনী উদ্বৃত্তের 5,000 টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, যদি এরকম লেনদেন তোমাদের সামনে আসে, তখন তোমরা কি করবা? তখন আগে নগদান বই দেখো, আমি একটু তোমাদের দেখাই। তখন তুমি আগে নগদান বইটা করবা। নগদান বইটা করে দেখো এখান থেকে নগদান বইয়ের আগে এই ডেবিট দিকটা যোগ করবা। নগদান বইয়ের আগে এই ডেবিট দিকটা যোগ করবা। এটা এই ডেবিট দিকটা যোগ করলে যে টাকাটা বের হবে, এটা গিয়া এই ক্রেডিট দিকে লিখবা।
ডেবিট দিকের যোগফল থেকে যখন ক্রেডিট দিকে লেখার পরে এগুলো উপরে এগুলো বিয়োগ করবা, এই দুইটা টাকা বিয়োগ করবা, তখন যে টাকাটা বের হয় তখন এটার নাম আমরা কি বলি? ডেবিট দিকে যোগফল থেকে ক্রেডিট দিকে টাকা বিয়োগ করলে যে পার্থক্যটা বের হয় তার নাম আমরা কি বলি? নগদ ব্যালেন্স, সরি যে সিডি বলি। জানুয়ারির এটা আমরা ব্যালেন্স সিডি বলি, ফেব্রুয়ারির এটাকে বলি ব্যালেন্স সিডি বলি, সিডি। যেটা আমি এখানে লিখছি, এই যে ব্যালেন্স সিডি লিখছি আমি এখানে, ব্যালেন্স সিডি বলি। নগদান বইয়ে ডেবিট দিক যোগ করার পরে যদি ক্রেডিট দিক বিয়োগ করা হয় তাহলে যে পার্থক্যটা বের হয় তার নাম বলি ব্যালেন্স সিডি, মানে সমাপনী উদ্বৃত্ত। তুমি যদি এই অঙ্কে এই কাজটা করো, এই ব্যালেন্স সিডিটা বের করো, তাহলে তোমার যোগফল বের হবে ২৭,০০০, তোমার যোগফল বের হবে ২৭,৭৯০ টাকা। ২৭,৭৯০ টাকা তোমার বের হবে পার্থক্যটা। এটাকে বলা হয় ব্যালেন্স সিডি। যেহেতু অঙ্কে বলে দিয়েছে নগদ উদ্বৃত্ত ৫,০০০ টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দাও, তখন তোমার এই ব্যালেন্স সিডি ২৭,০০০ টাকা যেটা বের হয়েছে, এখান থেকে তুমি ব্যালেন্স সিডি লিখবা ৫,০০০ টাকা, ব্যালেন্স সিডি লিখবা ৫,০০০ টাকা। যেটা বের হয়েছে পুরো টাকাটাকে ব্যালেন্স সিডি লিখবা না, সিডি লিখবা কত? ৫,০০০। কারণ অঙ্কে বলা আছে ৫,০০০ টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দাও। তাহলে আমরা ব্যালেন্স সিডি লিখবো ৫,০০০ টাকা লেখা, আর বাকি থাকে ২২,৭৯০ টাকা বাকি থাকে। এই টাকাটা আমরা ব্যাংকে জমা দিয়ে দিব। ব্যাংকে জমা দেওয়ার জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা ডেবিট দিকে এসে ব্যাংকে করে জমা হয়ে যাবে, ব্যাংকে করে জমা হবে। আবার ক্রেডিট দিকে নগদের নাম দিয়া, ব্যাংক নাম দিয়া নগদে করে লিখবে, এটা কন্ট্রা হয়ে যাবে। অর্থাৎ ব্যালেন্স সিডি পুরোটা ব্যালেন্স সিডি হবে না, ব্যালেন্স সিডি হবে মাত্র ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা সিডি করে বাকি টাকাটা ব্যাংকে জমা দিয়ে দিতে হবে। তো যেহেতু মোট টাকা আমার ২৭,৭৯০ টাকা, এখান থেকে ৫,০০০ টাকা ব্যালেন্স সিডি রাখলাম, কারণ ওকে বলে দিছে যে ব্যালেন্স সিডি ৫,০০০ টাকা রাখো আর বাকি টাকা ব্যাংকে জমা দাও। তাহলে ৫,০০০ টাকা ব্যালেন্স সিডি রাখা বাকি টাকাটা ব্যাংকে জমা দিয়ে দিব। তো ব্যাংকে জমা দেওয়ার জাবেদা তোমরা সবাই পারো, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাই আমরা ৩১ তারিখ দিয়া নগদের নাম দিয়ে ব্যাংকে করে লিখবো, আর ব্যাংক নাম দিয়ে নগদে করে লিখবো। লিখলে পরে এটা হয়ে যাবে কন্ট্রা এন্ট্রি। তোমরা কি আমার কথা বুঝছো না বুঝো নি? বুঝেছি স্যার। স্যার বুঝেছি। ভেরি গুড। এবার ব্যাংকে এই টাকাটা লেখার পরে এবার তুমি ব্যাংকের যোগ বিয়োগ করবা। এবার ব্যাংকে যে টাকাগুলো আছে এই সবগুলো যোগ করবা, যোগ করে এখানে ব্যাংকের টাকা যোগফল নামাইবা। নামাইলে পরে এই যোগফল এখানে রাখবা, এখানে লেখা এবার ব্যাংকে যে টাকাগুলো আছে এই টাকাগুলো সব বিয়োগ করবা। বিয়োগ করলে তোমার বিয়োগ ফল যেটা বের হবে, দেখো এখানে বের হয়েছে ২৭,১৪০ টাকা। এটা হচ্ছে ব্যাংকের ব্যালেন্স সিডি, এই যে ব্যালেন্স সিডি ব্যাংকের। তার মানে এরকম কথা থাকলে আগে নগদের কাজ করব, নগদের ডেবিট দিক যোগ করব, যোগ করে ক্রেডিট দিকে লিখবো, লিখা ক্রেডিট পাশে টাকাগুলো বিয়োগ করলে যে টাকাটা বাইরে তার নাম ব্যালেন্স সিডি লিখবো। ব্যালেন্স সিডি আমরা পুরোটা না লিখা ৫,০০০ টাকা লিখবো, কারণ ওকে বলা আছে ৫,০০০ টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দাও। তাহলে ৫,০০০কে ব্যালেন্স সিডি রাখবো আর বাকি টাকাটা ব্যাংকে জমা দিয়ে দিব। এবার ব্যাংকে জমা দিয়া এবার ব্যাংকের যোগ করব, ব্যাংকের যোগ করে এবার এই যোগফল থেকে ব্যাংকের ক্রেডিট মাইনাস করব, মাইনাস করলে ব্যাংকের ব্যালেন্স সিডি বের হবে। এই সিডি পরের মাসের ১ তারিখে এসে হবে ব্যালেন্স বিডি। আমরা ডেবিট দিকে এসে লিখবো ব্যালেন্স বিডি। এটা ২০২০ সাল, এটা ২০২১ সাল। ২১ সাল দিয়া আমরা এখানে লিখবো ব্যালেন্স বিডি। না, পরের সাল না, ২০ সালই হবে। এটা জানুয়ারি মাস, এটা হবে ফেব্রুয়ারি মাস। ২০২০ সালের জানুয়ারি, এটা হবে ২০২০ সালের ফেব্রুয়ারি। ২০২০ ফেব্রুয়ারি দিয়ে ব্যালেন্স বিডি লিখবো, ঠিক আছে? দেখো ক্লাস এখনই শেষ হয়ে জি যাবে, স্যার। সময় প্রায় শেষের দিকে। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে?
কার কোনো প্রশ্ন আছে তোমাদের? No, নো sir. স্যার। না থাকলে আমরা আজকে এখানে তাহলে